তারাপদ রায়ের ছোট গল্প। কৃষ্ণকান্ত এবং আমাদের বেড়াল কৃষ্ণকান্তের বয়স তখন বোধহয় 1.5 মাসের বেশি হবে না। একদিন বাসায় 1 কেজি মাংসের কিমা আনা হয়েছে। রান্নার টেবিলের নিচে শালপাতার ঠোঙাটা যাতে কিমা ভরা ছিল সেটা রাখা হয়েছিল। হঠাৎ একসময় দেখা গেল কিমার ঠোঙাটা উধাও, নেই, কোথাও নেই। একটু পরে খুঁজে পাওয়া গেল বারান্দায়। শূন্য ঠোঙার শুকনো শালপাতাগুলি হাওয়ায় গড়াগড়ি যাচ্ছে। কিমার কোনো চিহ্ন নেই, এমনকি কোনো শালপাতার গায়ে 1 ফোঁটা কিমার টুকরো লেগে নেই। একেবারে ধোয়া মোছা পরিষ্কার। কিছু পরে কৃষ্ণকান্তকে খুঁজে পাওয়া গেল। তার মুখে কেমন একটা চোর চোর ভাব, সিঁড়ির নিচে লুকিয়ে রয়েছে। ধরে আনতে দেখা গেল পেটটা অসম্ভব মোটা আর ভারী, রীতিমতো 5 নম্বর ফুটবলের মতো গোল টনটনে। কিন্তু সব সত্য কেমন খটকা লাগলো। ওইটুকু 1.5 মাসি আধফুটি বিড়াল, সে পুরো 1 কিলো কিমা চেটে পুটে সাফ করে খেয়েছে, এ কথা বিশ্বাস করা কঠিন। আমরা সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে ফেললাম। আমাদের পরিবারের একটা বড় গুণ, পারিবারিক ঐতিহ্য হলো ভালোভাবে হোক খারাপভাবে হোক যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা। রাস্তা দিয়ে একটি পুরনো খবরের কাগজওয়ালা যাচ্ছিল, তাকে ডেকে আনা হলো। তারপর তাকে 1 টাকা বকশিস দেওয়া হবে কথা দিয়ে তার দাঁড়িপাল্লা এবং ওজনের পাথর 5 মিনিটের জন্য ধার নেওয়া হলো। অবশ্য তাকে কারণটা বলা হলো না। যদি সে জানতে পারত সে তো তার তুলাদণ্ডে একটি মারজার শিশুকে ওজন করা হবে, সে হয়তো 1 টাকার লোভে দাঁড়িপাল্লা দিতে রাজি না হতে পারত। এরপরের অধ্যায় আরও কঠিন। বুদ্ধিমতী প্রাণাধিকা পাঠিকা কখনো বিড়াল ওজন করার চেষ্টা করে দেখেছ? সে এক অসাধ্য ব্যাপার। অনেক আঁচড় কামড় কলা কৌশল ইত্যাদির পরে কৃষ্ণকান্তকে দাড়ির 1 পাল্লায় তুলে অন্য পাল্লায় পাথর দিয়ে বহু কষ্টে ওজন করা সম্ভব হয়েছিল। সেই 5 মিনিটের নির্দিষ্ট সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছিল। ফলে পুরনো কাগজওয়ালা পয়সার ক্ষতি হচ্ছে বলে রাস্তায় ইতিমধ্যে চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে অন্য গল্প। আসল ঘটনা আরও মারাত্মক। কৃষ্ণকান্তকে ওজন করে দেখা গেল তার ওজন হয়েছে ঠিক 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম মাংস খাওয়ার পর যদি বেড়ালের ওজন ঠিক 1 কিলোগ্রাম হয়, তাহলে মাংস খাওয়ার আগে ওই বেড়ালের ওজন কত ছিল? স্বর্গীয় যাদবচন্দ্র চক্রবর্তী মহোদয়ও কোশমিনকালে তার বিখ্যাত পাটিগণিত গ্রন্থে এমন কোনো জটিল প্রশ্নের সন্ধান দেননি। সেখানে বাঁদরের বাস বেয়ে ওঠা থেকে দুধে জল মেশানো পর্যন্ত 1000 রকম পাটিগাণিতীয় উদাহরণ ছিল, কিন্তু তার কোনোটাই এতটা রহস্যময় নয়। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের কৃষ্ণকান্ত নামক মারজার শিশুটির ওজন 0, অর্থাৎ সে অশরীরী, অর্থাৎ সে একটি ভূত। কিন্তু ঘটনা হয়তো তা নয়। তার সম্ভবত তখন ওজন ছিল 500 গ্রাম। 250 গ্রাম ওজনে মাংসওয়ালা কম দিয়েছিল, আর 250 গ্রাম কম ওজনে কম গিয়েছিল পুরনো কাগজওয়ালার চোরাই দাঁড়িপাল্লার ভুল প্রান্তে উপস্থাপনের জন্য। কৃষ্ণকান্ত কিন্তু ভবিষ্যতে আর কখনো এমন করেনি। শুধু কৃষ্ণকান্ত কেন, আজকাল আমাদের বাড়ির সব কুকুর বিড়ালই সব সময় রীতিমতো আইন শৃঙ্খলা মেনে চলে। তাদের আচার সহবত সকলের প্রশংসা পায়। মনীষী সন্দীপন চট্টোপাধ্যায়, যিনি কখনো কখনো চমকপ্রদ গল্প উপন্যাস লেখেন, কখনো কখনো আমাদের বাড়িতেও আসেন। তিনি একদিন আমাদের বাড়িতে বিস্ময় প্রকাশ করেন আশ্চর্য সব কাণ্ড দেখে, যে টেবিলের উপর খোলা বাটিতে দুধ রয়েছে, বিড়াল খেয়ে নিচ্ছে না, কুকুর বিছানা বা সোফায় উঠে শুচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তিনি বিস্ময় প্রকাশ করেন এ ধরনের অরাজকতা দেখে। সন্দীপনবাবু হলেন সেই ব্যক্তি যাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন, তিনি কয়েক মুহূর্ত থমকে থেকে ঘাড় চুলকিয়ে বলেন, দাঁড়ান, ভেবে বলতে হবে। সেই সন্দীপনবাবু পর্যন্ত কুকুর বিড়ালের এতাদৃশ্য বাধ্যবাধকতা দেখে তার স্বভাব সুলভ বিস্ময় প্রকাশ করেছিলেন। তখন তাকে আমরা সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করে বোঝাই। ব্যাপারটার কিছুই নয়, দেখ মার সিস্টেম।
কৃষ্ণকান্তের ওই ঘটনার পরে আমার বিনম্রা স্ত্রী মিনতি দেবী এই পদ্ধতিটি উদ্ভাবন করেন। সম্প্রতি পদ্ধতিটি দেখ মার সিস্টেম, এই ট্রেড নামে আমরা পেটেন্ট নেওয়ার কথা চিন্তা করছি। এই সিস্টেম বা পদ্ধতিটি আর কিছুই নয়, কোনো ক্রমে বেয়াদবি বা বেচাল দেখলে দেখা মাত্র মার। কুকুর, বিড়াল, সে সঙ্গে আমরা সকলে ব্যাপারটা হাড়ে হাড়ে টের পেয়েছি। মিনতি দেবীকে এই স্বপরিকল্পিত পদ্ধতিতে সিদ্ধহস্তা বলা উচিত। তিনি প্রতিবার রথের মেলায় একাধিক রুটি বেলবার এক্সট্রা বেলুন খরিদ করেন। আজকাল বেশি ব্যবহার করতে হয় না, একবার বেলুন তুলে দেখালে অবলা জীবরা সন্ত্রস্ত হয়ে যায়। অনাবশ্যক এবং বিপজ্জনক বিষয়ে কথা চলে গেছি, দ্রুত বিড়ালে প্রত্যাবর্তন করছি। কুকুরের কথা বলার বিষয়ে একবার লিখেছিলাম, এবার বিড়ালের কথা বলার বিষয়ে কিছু লেখা যায়। একবার একটি চপলা তরুণী আমাকে জব্দ করেছিল। সে বলেছিল তাদের বিড়াল নাকি নিজের নাম বলতে পারে। তাদের বাড়িতে আমি নিজের কানে বিড়ালের নাম বলা শুনতে গিয়েছিলাম। গিয়ে শুনি বিড়াল নাম বলতে পারে ঠিকই, কিন্তু তার নাম হলো মিয়াও। নাম জিজ্ঞেস করলেই সে মিয়াও মিয়াও বলে। বিড়াল যে সবসময় মিয়াও মিয়াও বলে ঠিক তা নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাসে একটি বিড়াল পড়ন্ত দুপুরে এসে এক হতভাগিনী রাঁধুনি মহিলার কাছে স্পষ্ট মা মা করে ডেকে খাবার চাইত। শীর্ষেন্দুর অমল বর্ণনায় বিড়ালের মা মা ডাকে ভরা সেই মধ্য দুপুরে বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে গেছে। এক মার্জার অনুরক্ত বিদেশি লেখক কিন্তু বিড়ালের কথা বলার ক্ষমতা সম্বন্ধে যথেষ্ট সন্দিহান। তিনি এ বিষয়ে যা বলেছেন তা প্রণিধানযোগ্য। তার বক্তব্য, বিড়ালদের আমি খুব ভালোভাবে জানি, তারা খুব চতুর এবং মিথ্যাবাদী। যদি কোনোদিন কোনো বিড়াল আপনাকে বলে এবং দাবি করে যে সে কথা বলতে পারে, তার কথা মোটেই বিশ্বাস করবেন না। আর একটা গল্প জানি, একটা বুড়ো হুলো বিড়াল কালীঘাটে নিত্যানন্দ ভোজনালয়ে গিয়ে একদিন মাছ ভাতের অর্ডার দিয়েছিল। যে রাঁধুনি বামুন পরিবেশন করেছিল তাকে সে বলে, আমার মাছের টুকরোটা যেন একটু কাঁচা থাকে, খুব বেশি সেদ্ধ বা ভাজা না হয়। ভাত মাছ খেয়ে দাম দিতে দিতে কৌতূহলী বিড়ালটা পরিবেশনকারীকে জিজ্ঞাসা করে, এই যে আমি এরকম খেলাম, আপনার খুব অবাক লাগছে না? বামুন ঠাকুর বলে, না না, তাতে কি, কত রকম খদ্দের আসে, অনেকেই বেশি ভাজা মাছ খেতে চায় না, আমি নিজেও খুব পছন্দ করি না। কথা বলতে পারুক না পারুক, বিড়ালের বুদ্ধি সম্পর্কে কিন্তু আমাদের মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করে জালের আলমারির ছিটকিনি পা দিয়ে খুলে ফেলা, বিপদে দ্রুত চোখের আড়ালে চলে যাওয়া, পরে ফিরে এসে পায়ে মাথা ঘষে ক্ষমা প্রার্থনা করা, এগুলো বিড়ালের চরিত্রের অঙ্গ। আমি এমন একজনকে জানি যিনি বিড়াল খুব পছন্দ করেন না। তিনি প্রতিদিন রাত্রে ঘুমানোর পরে তার বিছানার বালিশের পাশে একটি বিড়াল নিঃশব্দে এসে শয্যা গ্রহণ করত এবং ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আগে উঠে চলে যেত। ভদ্রলোক টেরও পাননি, কোনোদিন জানতেও পারেননি একটি রূপসী পূর্ণ যৌবনা মেনি বিড়াল রাত্রে তার শয্যা সঙ্গিনী। বিড়ালের অভিজ্ঞতা বোধ হয় যথেষ্ট বেশি, সে অনেক ব্যাপারে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগায়। কথায় আছে, যদি কোনো বিড়ালের গরম দুধ খেয়ে কখনো জিভ পুড়ে যায়, তাহলে পরে সে ঠান্ডা দই খাওয়ার সময় ফু দিয়ে খাবে। মার্ক টোয়েন সাহেবও অনুরূপ কথা লিখেছেন। একটি বিড়াল যে গরম স্টোভের ঢাকনায় একবার বসেছে, সে আর জন্মে কোনোদিন ওই উত্তপ্ত স্থানে বসতে যাবে না। সবচেয়ে গোলমেলে ব্যাপার এই যে সে কোনোদিন ঠান্ডা হয়ে যাওয়া স্টোভের ঢাকনার উপরেও বসতে যাবে না।